নমস্কার বন্ধুরা, আবার আমরা আলোচনায় ফিরে আসছি। আমরা নবম আলোচনা করছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার পূর্বের বছরের যে পেপার ওয়ানের প্রশ্ন হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা 2018 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই প্রশ্নের থেমে গেছিলাম আমাদের পূর্বের পার্টে, অর্থাৎ অষ্টম পার্টে। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ব্যান্ড উইথটা কী। আমি বলেছিলাম যে যখন ডেটা ট্রান্সফার হয়ে থাকে কেবিলের মাধ্যমে, সেই কেবিলের মাধ্যমে ম্যাক্সিমাম যে রেট অফ যে ডাটা ট্রান্সফারকে বোঝানোর জন্য সেখানে ব্যান্ড উইথ ব্যবহার করা হয়ে থাকে। তো এটা বলা যেতে পারে এক প্রকার ডাটা কমিউনিকেশন ক্যাপাসিটি। আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করেছিলাম পূর্বের আলোচনায়। তো আজকের আমাদের আলোচনা শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 38 থেকে। আশা করি তোমরা সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তো এখানে বলেছে লিস্ট 1 এবং লিস্ট 2 মেলাতে। লিস্ট 2 এবং লিস্ট 1-এর মধ্যে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে কনসেপ্ট, এগুলো সব হচ্ছে কনসেপ্ট। অন্যদিকে রয়েছে দেখতে পাচ্ছি যে ওদের উদ্ভাবক বা ওদের প্রথম ব্যবহারকারী। তো আমরা যদি প্রথমত এই অ্যান্সারটাকে দেখি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল অ্যান্সার এবং মূলত এটি এসছে আইসিটি থেকে, আইসিটি টার্মগুলি থেকে আসে। তো এখানে এইরকম প্রশ্ন আমরা দেখতে পারি, কারণ এই ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষায় এরকম প্রশ্ন এসে থাকে। তো দেখো এখানে সবথেকে ইজি যেটা হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। এই সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা করেছিলেন, আমরা জানি যে ভালোভাবেই যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেজার্নিস স্ট্রসট্রাপ, এই যে বেজার্নিস স্ট্রসট্রাপ করেছিলেন। তো আমাদেরকে সব কিছু না জানলে হবে, তবে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো ফ্লপি ডিস্ক, এটাও ইম্পর্টেন্ট, আমরা করেছি ওসিরা নাকামাস্তু, তিনি করেছিলেন। এছাড়া আমরা এই যে মেমিক্স হচ্ছে খানিকটা মেমোরির মতো, এটি কিন্তু করেছিলেন ভার্নিয়ার বুশ। ওকে, এবং নিয়েজেন কী করেছিলেন? নিয়েজেনটা করেছিলেন মাইকেল ফ্রেডরিক হুবেন। এবার এই কোয়েশ্চেন অ্যান্সারটা অত্যন্ত স্ট্রেঞ্জ, কারণ তোমরা যদি ডব্লিউবি সেটের যদি অফিসিয়াল অ্যান্সার কি দেখতে চাও, তাহলে দেখবে যে এখানে অ্যান্সারটাকে কিন্তু মানে তারা এমনভাবে করেছে যেখানে দেখলে বুঝতে পারবে যে যে ওটা ABCD বলে দেওয়া হয়েছে, রাইট অ্যান্সারটা করে দেওয়া হয়নি। তবে এখানে একটি অপশন যেটা মিস করে গেল সেটাকেও জানতে হবে। এই যে গর্ডন মুর বলছে, গর্ডন মুর তিনি বিখ্যাত কেন বলতো? গর্ডন মুর তিনি করেছিলেন, আমরা যে এই যে ইন্টেল কর্পোরেশন বলি না, ইন্টেলের যে i3 প্রসেসর, i4 প্রসেসর, ইন্টেলের যে সমস্ত কম্পিউটারাইজ প্রসেসর হয়ে থাকে, এই ইন্টেলের কিন্তু ইনি হচ্ছেন বলতে পারি যে ফাউন্ডার। ইন্টেলের ফাউন্ডার হচ্ছে কে? গর্ডন মুর। মনে রাখবে, প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্নে চলে যাই। 39 প্রশ্ন বলছে রেড ডেটা বুক কি করে? প্রোভাইডস অথেন্টিক ডেটা অন, তারা অথেন্টিক ডেটা কিসের উপর দেয়? আসলে এই রেড ডেটা বুক মাধ্যমে কি রয়েছে, এখানে ডকুমেন্টেশন করা হয় সাধারণত ওই সমস্ত যে এরিয়াগুলোকে উইদিন মূলত যা টেরিটরি, মানে কোনো পার্টিকুলার টেরিটরিতে বা কোনো পার্টিকুলার এলাকা ভিত্তিতে, এলাকার মধ্যে, সেটা কোনো রাজ্য হতে পারে বা দেশ হতে পারে, সেখানে কিছু যে এন্ডেঞ্জার্ড প্ল্যান্টস হতে পারে বা অ্যানিমেলস হতে পারে, অর্থাৎ বিলুপ্তপ্রায় প্রাণী বা বিলুপ্তপ্রায় উদ্ভিদদের সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ ডাটাকে বলা হয় রেড ডাটা বা রেড ডেটা বুক। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী হচ্ছে আমাদের 40 নাম্বার প্রশ্ন হবে। আমরা 39 করলাম। হোয়েন ইজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক অবজার্ভড? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক এটা প্রায়শই প্রশ্ন আসে। এটা অক্টোবর মাসে হয়ে থাকে এবং বিশেষ করে প্রথম সপ্তাহ, অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু এটা হয়ে থাকে। আমাদের ইন্ডিয়াতে গত বছর 2021 সালে এই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ এই যে উইকটা শুরু হয়েছিল 2 অক্টোবর থেকে এবং এটা কন্টিনিউ হয়েছিল 8 অক্টোবর অবধি। ঠিক আছে, 8 অক্টোবর অবধি এই আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক হয়েছিল। ক্লিয়ার? নেক্সট চাই। এর বলছে দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, অর্থাৎ প্রকৃতির সংরক্ষণে যে একটা হেডকোয়ার্টার, যার সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের একটি এলাকা যার নাম হচ্ছে গ্ল্যান্ড, এইখানে অবস্থিত। মনে থাকবে সুইজারল্যান্ডের
গ্ল্যান্ড নামক এলাকায়। গ্ল্যান্ড অ্যাকচুয়ালি একটি মিউনিসিপ্যালিটি। এই মিউনিসিপ্যালিটি তারা কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এরা শুরু করেছিল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ্ল্যান্ড। নেক্সট প্রশ্নে আসি, বলছে দ্য প্রোটোকল দ্যাট রিডিউসেস গ্রিন হাউস গ্যাস এমিশন ইজ। আমি এটাকে নিয়ে আর অনেকবার আলোচনা করেছি। এই গ্রিন হাউস গ্যাস নিয়ে যতগুলো প্রোটোকল হয়েছে তার মধ্যে কিয়োটো প্রোটোকল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই কিয়োটো প্রোটোকল নিয়ে আমি বারবার বলেছি এটি খুবই গুরুত্বপূর্ণ। আবার লিস্ট মেলাতে বলেছে, তবে এটা দেখে মনে হচ্ছে তোমরা অবশ্যই পারবে। দেখো আমরা আমাদের যে স্তর বায়ু স্তর হয়েছে সেটা আমরা জানি, তো এখানে সেই বায়ু স্তর ভিত্তিক প্রত্যেকটাকে মেলাতে বলেছে। আচ্ছা, ট্রপোস্ফিয়ার মানে আমরা যে জায়গায় বাস করি, তাই না, আমরা যে সমস্ত এলাকায় বাস করি, ট্রপোস্ফিয়ার। দেখা যাক এখানে কোনো বলছে দ্য পিরামিড অফ মেম্বার অ্যান্ড বায়োমাস, খাদ্য এবং খাদকের যে মিলন, এখানে কোনো স্তরে কিন্তু এর কথা বলা হয়নি, পিরামিডের কথা বলা হয়নি। তাই এটা তো হবে না এগুলোর মধ্যে অপশান, কারণ আমরা দেখেছি যে 5টা অপশান রয়েছে। তাহলে এই 4টা অপশানকেই আমরা ঘুরিয়ে ফিরে আসবো। ট্রপোস্ফিয়ার হচ্ছে অকারেন্স অফ অলমোস্ট অল ওয়েদার ফিনোমেনা, সমস্ত আবহাওয়া ভিত্তিক সমস্ত যে সমস্ত কাজগুলো হয়ে থাকে এই পার্টিকুলার এরিয়াতে, অকারেন্স অফ অলমোস্ট অল দ্য ওয়েদার ফিনোমেনা এখানে পাওয়া যায়। এবারে তারপরে আসতে হবে যে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এমন একটা স্তর যেখানে আমরা জানি ওজোন গ্যাস নির্গত হয়, স্ট্র্যাটোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ার হচ্ছে একেবারেই মানে এখানে এর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে যে মেটেরিয়টির সঙ্গে, অর্থাৎ মেটেরিয়াল যে সমস্ত এলিমেন্ট হয়ে থাকে মেসোস্ফিয়ারে কিন্তু দেখতে পাওয়া যায়। আর বাকি থাকলো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে দেখা যায় আয়োনোস্ফিয়ার, অর্থাৎ যেখানে আমরা পেলাম যে মেটোস্ফিয়ার, এই যে মেসোস্ফিয়ারের সাথে যে মেটেরিয়লিটিস, এর অর্থ হচ্ছে এই এলাকায় প্রচুর পরিমাণে উল্কাপাত হয়, উল্কা ছেটে আসে না, এখানে এই হচ্ছে। আর আয়োনোস্ফিয়ার হচ্ছে এখানে আমরা জানি যে বিভিন্ন রকম তরঙ্গ, রেডিও তরঙ্গ, তাহলে থার্মোস্ফিয়ারের সাথে হচ্ছে এই আয়োনোস্ফিয়ার। ক্লিয়ার? এবার একটু মিলিয়ে দেখা যায়। তাহলে আমাদের অপশান এটা হয়েছে ভি। অপশান এ কোথায় ভি আছে? এই যে একটা অপশান পেলাম। তারপরে কি বলছে? অপশান বি বলছে অপশান 4, অপশান 4 এই যে। তারপরে সি বলছে অপশান 3, এই যে অপশান 3 রয়েছে, এবং ডি বলছে অপশান 2। আমাদের কারেক্ট অ্যান্সার বেরিয়ে গেল। আই থিঙ্ক কোনো আপত্তি নেই তোমাদের। তারপর প্রশ্ন রেখে এবারে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 44, বলছে ন্যাক। এই ন্যাক একটি কিন্তু অ্যাকচুয়ালি স্বশাসিত একটি সংস্থা। এই ন্যাকের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেটিং কাউন্সিল। এই ন্যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এটা হচ্ছে একটি অটোনোমাস ইনস্টিটিউশন অফ দ্য, এটা স্বশাসিত একটি প্রতিষ্ঠান। কার? এমএইচআরডি? অবশ্যই নয়। কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া? এটাও নয়। ইউজিসির, অবশ্যই ইউজিসির হবে। ক্লিয়ার? এই যে ন্যাকের কিন্তু হেড কাউন্টার বেঙ্গালুরুতে অবস্থিত। ন্যাকের হেড কাউন্টার কোথায়? বেঙ্গালুরুতে, BENGALURU, বেঙ্গালুরু। ওকে, বেঙ্গালুরুতে অবস্থিত। তবে এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্যারামিটার, ইজ নট এ ফাংশন অফ দ্য আইকিউএসি। আইকিউএসির কোনটা এদের মধ্যে কাজ নয়? আইকিউএসি সম্পর্কে জানতে হবে। আইকিউএসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স, ASSURANCE, অ্যাসিওরেন্স সেল। ঠিক আছে, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল হচ্ছে আইকিউএসি। এর মধ্যে কোনটি তার কাজ নয়? আইকিউএসির কোনটা কাজ নয়? ডেভেলপমেন্ট অফ কোয়ালিটি প্যারামিটার্স ফর দ্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অফ দ্য ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষকরা রয়েছে তাদের কোয়ালিটি এনহ্যান্স করার জন্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিসগুলোকে করতে উৎসাহিত করা, অবশ্যই এটা তার কাজ। অর্গানাইজেশন অফ ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার অন কোয়ালিটি রিলেটেড থিমস। আচ্ছা, ভেরি গুড। অর্থাৎ একটা কলেজ হতে পারে বা ইউনিভার্সিটিতে হতে পারে, সেখানে ওয়ার্কশপ এবং সেমিনারে করতে আগ্রহী করা, মানুষকে জাগরিত করা, এটাও তার কাজ। অ্যাক্টিং অ্যাজ এ নোডাল সেন্টার অফ দ্য ইনস্টিটিউশন ফর রিলেটেড অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস। বিভিন্ন রকম
নোডাল সেন্টার অর্থাৎ সমন্বয় ক্ষেত্র, অর্থাৎ কলেজে আর অন্যান্য বা ইউনিভার্সিটিতে আর অন্যান্য যে সমস্ত কাজ হচ্ছে সেই কাজের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটা সেন্টার থাকা উচিত, আর সেটা হচ্ছে আইকিউএসি। অবশ্যই এটা অবশ্যই থাকা উচিত। তাহলে হিসেব মতো শেষ অপশানটি হওয়া উচিত। দেখে নেওয়া যাক, প্রিপারেশন অফ কোয়ালিটি সিলেবাস। সিলেবাস তৈরি করতে হবে। ভালো সিলেবাস তৈরি করার জন্য আইকিউএসি করা হয় না। আইকিউএসি তো কাজ হচ্ছে একটা কলেজের মধ্যে সীমাবদ্ধ। এখানে সিলেবাস সেখানে তৈরি করতে হবে ফর ডিফারেন্ট টিচিং প্রোগ্রাম, বিভিন্ন রকম টিচিং প্রোগ্রামে অপারেটিং ইন দ্য ইনস্টিটিউশন। না, এটা না, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের ইজ নট চেয়েছে, কোনটা নয়, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা, অপশন ডি। কোশ্চেন নাম্বার 46 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের মধ্যে কোনটি রিপ্রেজেন্টস দ্য কারেক্ট ক্রোনোলজি, অর্থাৎ তাদের প্রতিষ্ঠান অনুযায়ী বা প্রতিষ্ঠা অনুযায়ী নিজেদের মধ্যে একটা বলতে বলেছে ক্রোনোলজিক্যালি সাজাতে বলতে বলেছে, মানে ছোট থেকে বড়। আচ্ছা, তো আমরা এখানে জানি যে ইগনু পাবলিশ হয়েছিল বা ইংলিশ গঠিত হয়েছিল 1985-তে, তাই না? 1985-তে ইগনু। আচ্ছা, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার, এটাও খুব রিসেন্টলি, এটা 1994 বা 1995 হওয়া উচিত, তবে আমি 1995ই ধরছি, 1995-এ। এবারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, এটাও একটু দেরিত হয়। এটা দেরিত মানে এটা এদের আগে হয়, অর্থাৎ বলতে গেলে আমাদের বলা যেতে পারে যে এই যে পার্টিকুলার যে এগুলো রয়েছে তাদের থেকে একটু আগে, অর্থাৎ এখানে এর ফুল ফর্ম হচ্ছে IIAS। এটা হয়েছিল 1960-র সময়ে, 1965-এর সময়ে, 1965। NCERT এটা হয়েছিল 1961 সালে। তোমরা নিশ্চয়ই NCERTর ফুল ফর্ম জানো, ন্যাশনাল কাউন্সিল হয়েছে, ন্যাশনাল কাউন্সিল, তারপরে অফ এডুকেশনাল রিসার্চ হয়েছে, অ্যান্ড ট্রেনিং। এটা কিন্তু প্রশ্ন আসে প্রায়। তো যদি ক্রোনোলজিক্যালি সাজাই, এটা 1961, 1965, আর এটা হচ্ছে 1985 এবং 1995, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট আমাদের সিকোয়েন্সগুলোকে মেনটেন করেছে, ঠিক আছে? তাহলে আমাদের 46 থেকে প্রশ্নের উত্তর হচ্ছে এ। তারপরে পরে চলে যাই পরের প্রশ্ন। বলছে যা আবার ডিস্টার্ব হয়, দেখো ছেচল্লিশ হয়ে গেছে। বলছে লার্নিং দ্য ট্রেজার উইদিন, এই লার্নিং দ্য ট্রেজার উইদিন এটা একটা হচ্ছে টেক্সট, লার্নিং দ্য ট্রেজার উইদিন সাবমিটেড টু ইউনেস্কো, যেটা ইউনেস্কোকে দেওয়া হয়েছে। কে দিয়েছে? জ্যাক্স ডেলর্স। এটা কিসের উপরে রিপোর্ট? অ্যাকচুয়ালি লার্নিং দ্য ট্রেজার উইদিন এখানে ইকোনমিক্স, ফরেন অ্যাফেয়ার্স, রাশিয়াল, এগুলো কোনোগুলোতেই হবে না, এডুকেশনের ক্ষেত্রেই করা হয়ে থাকে সাধারণত। এই যে এটা হচ্ছে এক প্রকার ইন্টারন্যাশনাল একটা কোঅপারেশন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, যেখানে ইউনেস্কোর সাথে অনেকে যুক্ত হতে চায়। লার্নিং দ্য ট্রেজার উইথিন এই সম্পর্কে তিনি, অর্থাৎ জ্যাক্স ডেলর্স, তিনি লেখালেখি করেছিলেন। তারপরে 48-এর দিকে প্রশ্ন বলেছে ইন দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়া হায়ার এডুকেশন ইনস্টিটিউটস, উচ্চশিক্ষার যে এই যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউটগুলি লক্ষ্য করেছে অ্যাট টু ইনকালকেট, ছড়াতে দ্য ফলোয়িং ভ্যালুজ অ্যামাং দ্য স্টুডেন্টস, তাদের যে সমস্ত যে হায়ার এডুকেশনগুলি রয়েছে তারা তার ছাত্রছাত্রীদের মধ্যে কোন ভ্যালুটা ছড়াতে চাইছে? বলছে মোরাল ভ্যালু, নৈতিক গুণ। শুধু নৈতিক গুণ বাড়ালে কি হবে?
অবশ্যই না। ইনক্লুসিভ ভ্যালু এই টার্মটা একটু অজানা, তাই না? দেখা যাক বাকিগুলো। রিলিজিয়াস ভ্যালুস, ধর্মীয় ভ্যালু একদমই নয়। ডেমোক্রেটিক ভ্যালু অর্থাৎ অর্থাৎ ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতন্ত্র মাফিক না, শুধু গণতন্ত্র হলে হবে না। এইটা হচ্ছে রাইট টার্ম, ইনক্লুসিভ ভ্যালুস। কেন ইনক্লুসিভ ভ্যালুস মানে হচ্ছে মানুষেরা যখন তারা বড় হয়ে সামাজিক যে সমস্ত বাধা বিপত্তি, সামাজিক যে স্বীকৃতি তারা পাচ্ছে, তাছাড়া আমরা দেখতে পাই যে এই সমস্ত ক্ষেত্রে পজিটিভ ইনক্লুসিভ ভ্যালুজের মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ থাকে, এবং যখন সে একজন ব্যক্তি যখন অন্যান্য ব্যক্তির সঙ্গে তার মত বিনিয়োগ করে থাকে এই ইনক্লুসিভ ভ্যালুতে, তাই একমাত্র সম্ভব। এছাড়া আমরা বলতে পারি যে এই ইনক্লুসিভ ভ্যালুতে এখানে ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যটা একটা বড় একটা অংশ। তাই হায়ার এডুকেশন ক্ষেত্রে শিক্ষা হওয়া উচিত ইনক্লুসিভের মতো, যেখানে ইনক্লুসিভ ভ্যালু রাখবে। এবারে 49 থেকে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্কিম, নিচের কোন স্কিমটি ইজ নট ইনক্লুডেড, যেটাকে সংগ্রহিত বা ঢোকানো হয়নি কোথায়? ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন অফ ফ্রেমওয়ার্ক স্কিম। ন্যাশনাল স্কিল ফ্রেমওয়ার্ক স্কিম এটা মূলত করা হয়ে থাকে ফর স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, তাদের স্কিল ডেভেলপের জন্য। তো সেরকম হচ্ছে বিভোগ ডিগ্রি, এটা একটি পার্ট। তারপরে হয়েছে দীনদয়াল উপাধ্যায় কৌশল কেন্দ্র, এটাও সেই ক্ষেত্রে অর্থাৎ স্কিল ডেভেলপ করতে ব্যবহার করা হয়। পণ্ডিত মদনমোহন মালব্য ন্যাশনাল মিশন অন টিচার্স অ্যান্ড ট্রেনিং, এটা তো হচ্ছে বিএড, সাধারণত বলা যেতে পারে যে এটা টিচারদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। এটা ন্যাশনাল স্কিল ডেভেলপ করা হচ্ছে না, তাহলে এটা কিন্তু নটের মধ্যে পড়ছে। কমিউনিটি কলেজ কিন্তু হয়ে থাকে, সাম্প্রদায়িক কলেজ হয়ে থাকে। তো এখানে কোন স্কিমটা এখানে ঢুকবে না ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে? এখানে এই পণ্ডিত মদনমোহন মালব্য ন্যাশনাল মিশন অন টিচার্স অ্যান্ড ট্রেনিং, এইটা এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আজকের লাস্ট প্রশ্ন 2018 সালের। আমি চেষ্টা করেছিলাম যে দ্বিতীয় পার্টেই শেষ করতে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়ে ওঠেনি, তাই এখানেই শেষ হচ্ছে। দেখো এখানে শেষ করেছে আবার একটি সুন্দর একটা বলতে পারি যে লিস্টের মাধ্যমে। তো দেখো আমরা জানি যে সোয়াম এবং সোয়াম প্রভা দুটোর মধ্যে পার্থক্য একটি। সোয়াম প্রভা হচ্ছে এক প্রকার ডিটিএইচ এডুকেশনাল চ্যানেল, অন্যদিকে সোয়াম হচ্ছে ম্যাসিভ ওপেন অ্যাক্সেস একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে সবাই ইনফরমেশান পেয়ে থাকে, অনলাইন কোর্স হয়ে থাকে সোয়াম থেকে। আর সোয়াম প্রভা হচ্ছে মেনলি এটি একটি ডিজিটাল চ্যানেল ডিটিএইচ চ্যানেল। ওকে, তারপরে এখানে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি ইনেবলড লার্নিং, ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনিক্যাল ইনেবলড লার্নিং, এটা বিশেষ করে যে সমস্ত কোর্স কন্টেন্টগুলি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে এবং সায়েন্সের ক্ষেত্রে হয়ে থাকে, তাই জন্য ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি ইনেবলড লার্নিং ওটা হয়ে থাকে এই যে কোর্স কন্টেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে। এবারে বাকি থাকলো ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি এটা হচ্ছে একটা ভার্চুয়াল একটা রিপোজিটরি, ওকে, ফর লার্নিং রিসোর্সেস। এখান থেকে স্টুডেন্টরা বিভিন্ন রকম লার্নিং রিসোর্সেস অর্থাৎ তথ্য বা নোটস পেতে পারে। তাহলে আমরা দেখে নিই, তাহলে এটা হচ্ছে ভি, ভালো করে মিলিয়ে দেখি এটা ভি হচ্ছে কোথায়, এটা ভি হচ্ছে এখানে এবং এখানে। ওকে, তাহলে আরও আমাকে দ্বিতীয় জিনিসটা দেখতে হবে, দ্বিতীয় জিনিসটা কারেক্ট হচ্ছে কিনা। দ্বিতীয় কি রয়েছে? সোয়াম প্রভা, বিটার সাথে এই দেখতে পাচ্ছি 4 নম্বরের যোগ ছিল, বির সাথে 4 যোগ ছিল, বির সাথে 4, এই যে ডিটিএইচ, বির সাথে 4, তাহলে এখানে দেখা যাক বিতে 4 আছে কিনা, এই যে বিতে 4 আছে। তাছাড়া আরও একটু দেখে নেওয়া যাক, আমরা দেখেছিলাম 3 কিন্তু একই থাকছে, কোথায় গেল? এই যে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি ইনেবল লার্নিং, এটা কিন্তু সেম থাকছে, তাহলে সি থাকছে 3, ওকে 3, আর 1 থাকছে, ডি থাকছে 1-এ, হ্যাঁ ঠিক। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি এই যে 1, ভার্চুয়াল রিপোজিটরি অফ লার্নিং রিসোর্সেস। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের অপশান হচ্ছে এখানে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে মোটামুটি মোট 2018 সালের প্রশ্নের সমাপ্তি। আশা করি তোমরা ধৈর্য ধরে এগুলো দেখবে এবং নিজেদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।